আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের পড়াবো নদীর উচ্চগতিতে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ সমূহ। চিত্রসহ খুব সহজ ভাষায় ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করা হলো। নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। উচ্চগতিতে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সাধারণত নদীর উচ্চ গতিতে আমরা দেখতে পাই। এই নদী খাতের ক্ষয় এবং পরিবহনের ফলে সৃষ্ট ভূমিরূপগুলিকেই আমরা ক্ষয়জাত ভূমিরূপ বলে থাকি। আয় আকৃতি বা ভি আকৃতির উপত্যকা। আর্দ্র ও আর্দ্রপ্রায় জলবায়ু অঞ্চলে যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়, সেখানে কি হয়, নদীর পার্বত্য প্রবাহে ভূমির ঢাল অত্যধিক বেশি থাকে। বেশি থাকার ফলে কি হবে, নদীটা প্রবলভাবে একদম নিম্ন ক্ষয় করবে। ধরো তুমি কোথাও থেকে অনেক উঁচু থেকে জল ফেললে, তাহলে নদী কি করবে, সোজা নিচে নামবে। অনেকটা উঁচু থেকে নিচে নামার ফলে নদী অনেকটা আয় আকৃতির উপত্যকা সৃষ্টি করবে এবং সেখানে হালকা করে যদি বৃষ্টিপাত হয় তখন কি হবে, নদীর উপত্যকার পার্শ্ব ক্ষয় করবে, হালকা করে পার্শ্ব ক্ষয় করবে। এর ফলে কি হবে, নদীর উপত্যকা একদিকে যেমন গভীর হয়ে উঠবে, ফলে আয় আকৃতির উপত্যকা সৃষ্টি হবে এবং পূর্বের থেকে একটু চওড়া যে নদী উপত্যকা গঠিত করবে তাকে আমরা ভি আকৃতির উপত্যকা বলে থাকি। তাহলে দেখো, আর্দ্র ও আর্দ্রপ্রায় জলবায়ু অঞ্চলে নদীর পার্বত্য প্রবাহে ভূমির ঢাল বেশি থাকায় নদীগুলি প্রবলভাবে নিম্নক্ষয় করে এবং বৃষ্টিপাতের প্রভাবে স্বল্প পরিমাণে কি করে, পার্শ্ব ক্ষয় করে। ফলে নদী উপত্যকা একদিকে গভীর হয়ে ওঠে এবং পূর্বাপেক্ষা চওড়া ভি আকৃতির উপত্যকা গঠন করে। দেখো চিত্রতে দেখো, পার্বত্য প্রবাহে নদী যখন সোজা নিচে নামছে, উৎস থেকে উৎপত্তি হওয়ার পরে কি হয়, সমভূমিতে পৌঁছায়, তাই তো? তখন কি হবে, নদী অনেকটা উঁচু থেকে যেহেতু সমভূমির দিকে আসে, তখন নদী কি করে, প্রবলভাবে নিম্নক্ষয় করে। এই যে নিম্নক্ষয় করার ফলে কি হচ্ছে, দেখো অনেকটা আয় আকৃতির উপত্যকার সৃষ্টি করেছে। অনেকটা আয় আকৃতির উপত্যকার সৃষ্টি করেছে এবং হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার ফলে কি হয়েছে, নদীর উপত্যকাটা দেখো কিছুটা চওড়া হয়েছে। এই যে উপত্যকাটা কিছুটা চওড়া হয়েছে, এর ফলে ভি আকৃতির উপত্যকা সৃষ্টি করেছে। এটি হলো প্রাকৃতিকভাবে সৃষ্ট আয় আকৃতির উপত্যকা। উদাহরণ যদি দিয়ে দেখো, হিমালয়ের ব্রহ্মপুত্র সিন্ধু নদীর ভি আকৃতির উপত্যকা। গিরিখাত। উচ্চগতিতে নদী প্রবল বেগে প্রবাহিত হওয়ায় পার্শ্বক্ষয়ের তুলনায় নিম্নক্ষয় অধিক হয়। নিম্নক্ষয় যেমন হবে, ঠিক নিম্নক্ষয়ের পাশাপাশি পার্শ্বক্ষয়ও কিন্তু হবে। এর ফলে নদীখাত ভি আকৃতির হয় এবং নদী প্রায় সোজা পথে প্রবাহিত হয়। পার্বত্য অঞ্চলের এই রূপ গভীর ও সংকীর্ণ উপত্যকাকে গিরিখাত বলে। উচ্চগতিতে নদী যখন প্রবাহিত হচ্ছে তখন কি হচ্ছে, নদী উচ্চগতি থেকে যখন সমভূমির দিকে প্রবাহিত হচ্ছে তখন কি হচ্ছে, নদীর উচ্চগতিতে আমরা জানি নদীর গতিবেগ প্রচুর থাকে। প্রচুর পরিমাণে নদী উচ্চগতিতে ক্ষয় করে। কি হয়, নদী যেমন নিম্ন ক্ষয় করে উচ্চগতি থেকে প্রবাহিত হওয়ার সময়, ঠিক পাশাপাশি কি করে, পার্শ্ব ক্ষয়ও করে। প্রচুর পরিমাণে যেমন পার্শ্ব ক্ষয় করছে, ঠিক তেমনি নিম্ন ক্ষয়ও করছে। এর ফলে কি হচ্ছে, নদী খাত অনেকটা ভি আকৃতির উপত্যকার সৃষ্টি হচ্ছে। দেখো অনেকটা ভি আকৃতি, এটাকেই আমরা বলে থাকছি গিরিখাত। এই চিত্রটি হলো প্রাকৃতিকভাবে সৃষ্ট গিরিখাত। গিরিখাতের উদাহরণ দেখো, পৃথিবীর গভীরতম গিরিখাত হলো দক্ষিণ আমেরিকার পেরুর দা কলকা। ক্যানিয়ন। ইংরেজি ক্যানিয়ন শব্দটির উৎপত্তি হয়েছে স্পেনীয় শব্দ ক্যান অন থেকে, যার অর্থ নল। পার্বত্য অঞ্চলের গিরিখাতের মতোই শুষ্ক মরু অঞ্চলে যে ইংরেজি আয় আকৃতির খাড়া উপত্যকার সৃষ্টি হয় তাকেই আমরা ক্যানিয়ন বলে থাকি। পার্বত্য অঞ্চলের গিরিখাতের মতোই আমরা মরুভূমি অঞ্চলে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, সেখানে কি হয়, ইংরেজি আয় আকৃতির যে খাড়া উপত্যকার সৃষ্টি হবে সেটাকেই আমরা ক্যানিয়ন বলে থাকি। শুষ্ক মরু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম,
ফলে কি হয়, যখন বৃষ্টিপাত হয় তখন সেই জলটা কি হয়, অনেকটা গভীরে প্রবেশ করে। হ্যাঁ, ফলে অনেকটা নদী উপত্যকা কি হয়, অনেকটা খাড়া উপত্যকার সৃষ্টি করে, অনেকটা আয় আকৃতির উপত্যকার সৃষ্টি করে। এটাই হচ্ছে ক্যানিয়ন। দেখো, শুষ্ক মরু অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার ফলে অনেকটা নদী উপত্যকা খাড়াভাবে, এতটা খাড়া হয়েছে যে অনেকটা আয় আকৃতির উপত্যকা সৃষ্টি করেছে। এটাই হচ্ছে ক্যানিয়ন। যদি দিয়ে থাকি, আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন। এটা এইভাবে তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে যে পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন কাকে বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। পৃথিবীর গভীরতম ক্যানিয়ন কি বা কাকে বলে? দক্ষিণ আমেরিকার পেরুতে আন্দিজ পর্বতমালায় অবস্থিত ক্যানন দ্য কলকা পৃথিবীর গভীরতম ক্যানিয়ন। জলপ্রপাত, নদীর গতিপথ বা ঢাল হঠাৎ খাড়াভাবে নেমে গেলে জলরাশি প্রবল বেগে ঢালের উঁচু অংশ থেকে নিচে সরাসরি পতিত হলে তাকেই আমরা জলপ্রপাত বলে থাকি। দেখো, কোনো ভূমিরূপ যদি এইভাবে তৈরি হয়, প্রথমে কঠিন শিলা, নিচে হচ্ছে কোমল শিলা, ঠিক আছে? তখন নদী কি করবে, নদী যখন সেই ভূমিরূপের ওপর দিয়ে প্রবাহিত হবে, হ্যাঁ, নদী যখন কোনো ভূমিরূপের ওপর দিয়ে প্রবাহিত হবে, তখন কি হবে, নদী কোমল শিলাটা বেশি পরিমাণে ক্ষয় করার ফলে, কোমল শিলা দেখো বেশি পরিমাণে ক্ষয় করার ফলে কি হয়েছে, নদীটা কঠিন শিলার ওপর দিয়ে অনেক উঁচু থেকে নিচে পতিত হচ্ছে। অনেকটা উঁচু থেকে নদী যখন সজোরে নিচে আছড়ে পড়বে, তখনই সেটাকে আমরা বলবো জলপ্রপাত। এই চিত্রটি হলো জলপ্রপাতের একটা চিত্র। দেখো, জলটা কতটা উঁচু থেকে নিচে পড়ছে। এইভাবে অনেকটা উঁচু থেকে জল যদি নিচে পড়ে, তখনই সেটাকে আমরা বলে থাকি জলপ্রপাত। জলপ্রপাতের উদাহরণ, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। তোমাদের এইভাবে কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি। তখন তোমাদের বলতে হবে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার রিও করনি নদীর সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। আবার এইভাবে কোশ্চেন আসতে পারে যে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি। ভারতের কর্ণাটকের শরাবতী নদীর ওপর যোগ বা গেরসোপ্পা ভারতের উচ্চতম জলপ্রপাত। প্রপাতকূপ, প্রপাতকূপটা কি? জলপ্রপাতের পাদদেশে জলের আঘাতে ও নদীর প্রবাহের ক্ষয়ের ফলে যে কূপের মতো গর্তের সৃষ্টি করে তাকেই প্রপাতকূপ বলে। দেখো, প্রপাত কি, কূপ আমরা কি বললাম? প্রপাতকূপ আমরা বললাম কোনো জলরাশি, অনেকটা জলরাশির জন্য কোনো উঁচু জায়গা থেকে সজোরে নিচে আছড়ে পড়ে, তখন সেটাকে আমরা জলপ্রপাত বললাম। এই যে অনেকটা উঁচু থেকে জল যখন সজোরে নিচে আছড়ে পড়ছে, তখন কি হবে, সেখানে অনেক বড় একটা গর্তের সৃষ্টি হবে, তাই তো? তুমি অনেকটা উঁচু থেকে যদি জল ফেলো, দেখবে যে জায়গাটাতে জলটা পড়বে সেখানে কি হবে, অনেকটা গর্তের সৃষ্টি হবে, অনেক বড় একটা গর্তের সৃষ্টি হবে। ঠিক একইভাবে নদীও যখন অনেকটা উপর থেকে অনেক উঁচু জায়গা থেকে নিচে আছড়ে পড়ে, তখন কি হবে, এই রকম জায়গাতে অনেক বড় একটা গর্তের সৃষ্টি করবে। সেটাকেই আমরা বলে থাকি প্রপাতকূপ। কূপটা কি? নদীর অবঘর্ষ ক্ষয়। আমরা যখন ক্ষয় কাজ পড়ি, তখন কি পড়েছিলাম, একটা অবঘর্ষ ক্ষয় পড়েছিলাম। অবঘর্ষ ক্ষয়টা কি? নদী যখন প্রবাহিত হবে, তখন নদীবাহিত যে সমস্ত নুড়ি কাকর বালি, সেগুলো কি করবে, নদীর তলদেশে ঘর্ষণের ফলে যে ক্ষয় সৃষ্টি হবে, সেটাই অবঘর্ষ ক্ষয়। এই যে নদীর অবঘর্ষ ক্ষয়, এই ক্ষয়ের ফলে কি হচ্ছে, নদীর তলদেশে যে ছোট ছোট গোলাকার ও মসৃণ গর্ত সৃষ্টি হচ্ছে, সেগুলোকেই আমরা বলে থাকি মন্থকূপ। দেখো, মন্থকূপের চিত্র। নদী যখন কি হয়েছে, কোনো একটা ভূমিরূপের ওপর দিয়ে নদী তার নুড়ি কাকর বালিগুলোকে বহন করে নিয়ে গেছে, তখন কি হয়েছে, দেখো নদী এইভাবে নদীর তলদেশে ছোট 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 গর্তের সৃষ্টি করেছে। এই যে ছোট 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 গর্তগুলো, এগুলোকেই আমরা বলে থাকি মন্থকূপ। হ্যাঁ, প্রাকৃতিকভাবে সৃষ্ট মন্থকূপ। দেখো, যে ছোট ছোট গোল গোল গর্তগুলো দেখতে পাচ্ছ, এগুলোকেই বলা হচ্ছে মন্থকূপ। মন্থকূপের উদাহরণ দেখো, ঝাড়খণ্ডের খড়কাই নদীগর্ভে অসংখ্য মন্থকূপ দেখা যায়। শৃঙ্খলিত বা আবদ্ধ শৈলশিরা, কঠিন শিলাকে পরিহার করার জন্য পার্বত্য প্রবাহে নদী ছোট ছোট বাঁক নিয়ে প্রবাহিত হয়।
এর ফলে পরপর দুটি বাঁকের সমস্ত স্পারগুলিকে একসঙ্গে দেখা যায় না। এই প্রকার ভূমিরূপকে শৃঙ্খলিত শৈলশিরা বলে। নদী যখন প্রবাহিত হয় তখন কঠিন শিলাকে পরিহার করার জন্য সে কী করে, ছোট ছোট বাঁক নিয়ে প্রবাহিত হয় এইভাবে। হ্যাঁ, এই যে ছোট ছোট বাঁক নিয়ে প্রবাহিত হচ্ছে, এর ফলে দুটি বাঁকের সমস্ত স্পারগুলিকে কিন্তু আমরা একসাথে দেখতে পাবো না। এই যে দুটি বাঁকের সমস্ত স্পারগুলিকে যখন একসাথে দেখতে পাই না, এই প্রকার ভূমিরূপকেই আমরা বলে থাকি শৃঙ্খলিত বা আবদ্ধ শৈলশিরা। এই চিত্রটা কিসের বলো তো? প্রাকৃতিকভাবে সৃষ্ট শৈলশিরা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রাকৃতিক পদ্ধতিতে কিভাবে শৈলশিরা তৈরি হচ্ছে। শৃঙ্খলিত শৈলশিলার উদাহরণকে দিতে পারি, তিস্তা নদীর পার্বত্য অংশে এইরূপ ভূমিরূপ আমরা দেখতে পাই। তাহলে এই ছিল আজকের ভিডিও। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপসমূহ, এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই বিভিন্ন ভূমিরূপগুলি সংজ্ঞা, চিত্র, উদাহরণ সহ খাতাতে সুন্দর করে নোট করে রাখতে পারো তোমাদের পড়ার সুবিধার্থে। যদি এই ভিডিওটি তোমাদের একটু হলেও সাহায্য করে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং কমেন্টে জানাও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। বাই।